প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজ আমরা উপস্থিত হয়েছি ম্যাথামেটিক্যাল ফিজিক্স 3 এর লেকচার 15-এ। এর আগের লেকচারে আমরা আলোচনা করেছিলাম কোনো একটি কমপ্লেক্স নন অ্যানালিটিক ফাংশনকে, যার সিঙ্গুলারিটি রয়েছে, এই ধরনের ফাংশনকে কিভাবে পাওয়ার সিরিজে ভাঙা যায়। আমরা লরেন্ট সিরিজ নিয়ে আলোচনা করেছিলাম, কয়েকটা এক্সাম্পলও দেখেছিলাম। আজ আমরা আলোচনা করব রেসিডিউ নিয়ে। লরেন্ট সিরিজ আলোচনা করার সময় আমি শুধু উল্লেখ করেছিলাম লরেন্ট সিরিজের একটি কোএফিশিয়েন্ট a-1, তাকে আমরা রেসিডিউ নামে পরিচয় দিয়েছি। আজকে সেই রেসিডিউ নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং কোনো ফাংশনের রেসিডিউ কিভাবে বার করা যায়, কিভাবে বার করা যায় সেটা আমরা দেখব। শুরু করা যাক রেসিডিউ অ্যান্ড রেসিডিউ থিওরেম। রেসিডিউস প্রসঙ্গে আমরা একটু আগেই আলোচনা করছিলাম, একটু আগেই উল্লেখ করেছিলাম লরেন্ট সিরিজ এক্সপ্যানশনের জন্য কোনো নন অ্যানালিটিক ফাংশনের তাকে যদি আমরা লরেন্ট সিরিজ এক্সপ্যানশন করি তাহলে আমরা যে সংখ্যাটা যেরকম পাই, ইফ fz ইজ আ সিঙ্গুলার, if fz is a non-analytic function or it has a singular point at z equal to z0, then it can be expanded in Lorentz series about z0 in the form fz equal to sum over an z minus z0 to the power of n running from minus infinity to plus infinity. এবং এখানে এটা যদি আমরা লিখি, ভেঙে লিখলে এখানে অনেক টার্ম রয়েছে, আমরা কিছু টার্ম লিখলাম। শেষের দিকে দুটো টার্ম লিখেছি, a-2 z minus z0 to the power of -2, a-1 z minus z0 to the power of -1। আর তারপরে এগুলো সব নেগেটিভ পাওয়ার, z minus z0 এর নেগেটিভ পাওয়ারের টার্মগুলো, আর পজিটিভ পাওয়ারের টার্মগুলো এখানে লিখলাম। এটাকে আমরা বলেছি অ্যানালিটিক, আর এটাকে বলেছি আমরা প্রিন্সিপাল পার্ট। প্রিন্সিপাল পার্টের হাইয়েস্ট পাওয়ার যেটা, সেটা হচ্ছে এটা z minus z0 to the power of -1। এই যে কোয়ান্টিটিটা, এর যে কোএফিশিয়েন্ট a1, a-1, এই a-1 কোএফিশিয়েন্টকে বলা হয় রেসিডিউ। একে লেখা হয় রেসিডিউ অফ ফাংশন z at z0 ইকুয়াল টু a-1, তাকে রেস z0 ভাবেও লেখা যায়। একটা এক্সাম্পল দেখা যাক। আগে যে দুটো এক্সাম্পল নিয়েছি সেই এক্সাম্পল দুটোতেই ফেরত চলে যাই। এই যে এক্সাম্পলটা ছিল f of z 1 by z z-1, একে এক্সপ্যান্ড করেছি আমরা z ইকুয়াল টু 0-তে, এবং ডেফিনেটলি একটা লরেন্ট সিরিজ পেয়েছি। এখানে রেসিডিউ অফ 0 ইজ সিম্পলি দি কোএফিশিয়েন্ট অফ 1 by z। 1 by z এর কোএফিশিয়েন্ট এখানে দেখেই বুঝতে পারছি -1। তারপরের এটা যখন আমরা এক্সপ্যান্ড করছি z ইকুয়াল টু 1-এ, তখন যে সিরিজটা পাওয়া যাচ্ছে এটা z-1 টু দি পাওয়ার অফ n। এখানে যদি আমরা n ইকুয়াল টু -1 পুট করি, এর কোএফিশিয়েন্ট কত রয়েছে, z-1 টু দি পাওয়ার অফ -1 এর কোএফিশিয়েন্ট n ইকুয়াল টু -1 পুট করলে -1 টু দি পাওয়ার অফ 0, সো -1। এখান থেকে দেখেও বুঝতে পারছো 1 by xi বা 1 by z-1, তার কোএফিশিয়েন্ট কত রয়েছে, 1, সো দিস ইজ দি রেসিডিউ। তারপরের এক্সাম্পল যেটা করেছি, এই এক্সাম্পলে আমরা যদি রেসিডিউ বার করতে চাই তাহলে আমাকে n ইকুয়াল টু -1 এর জন্য a-1 পাবো। এর কোএফিশিয়েন্ট কত, an হলো 1 by n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে a-1, n এর জায়গায় -1 বসালে 2 - 1, দ্যাটস 1 by 1 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1। দিস ইজ রেসিডিউ। এই এক্সপ্যানশনটা যদি এক্সপ্যান্ড করে রাখা যায়, এটাও দেখে বুঝতে পারছি এই কোএফিশিয়েন্ট হচ্ছে 1 by z এর কোএফিশিয়েন্ট 1, তো এখানে 1। আর এখন আরেকটা এক্সাম্পল করা যাক। একটা ফাংশন নিচ্ছি 1 by z ইন্টু z-2 কিউব। দেখেই বুঝতে পারছো এই ফাংশনটার দুটো পোল রয়েছে, অ্যাট z ইকুয়াল টু 0-তে একটা আর z ইকুয়াল টু 2-তে একটা পোল রয়েছে। z ইকুয়াল টু 0-তে সিম্পল পোল আর z ইকুয়াল টু 2-তে পোল অফ অর্ডার 3। আমি তোমাকে z ইকুয়াল টু 0টার জন্য হোমওয়ার্ক রাখছি, আর z ইকুয়াল টু 2টা আমি এখন করছি। তাহলে এই ফাংশনটাকে আমাকে z ইকুয়াল টু 2 এর জন্য এক্সপ্যান্ড করতে হবে, লরেন্ট সিরিজ বার করতে হবে। সেটা করার জন্য আমরা xi ইকুয়াল টু z-2 নেব, দেয়ারফর z ইকুয়াল টু xi প্লাস 2 বসিয়ে দিলে 1 by xi কিউব ইন্টু xi প্লাস 2 পেয়ে যাচ্ছি। এবার এটাকে সিরিজ এক্সপ্যানশন করব
1/2 বার করে নিই, আমরা পেলাম 1 প্লাস জাই বাই 2 টু দি পাওয়ার অফ -1। একে যদি বাইনোমিয়াল সিরিজে এক্সপ্যান্ড করি আমরা পাবো অল্টারনেটিভ প্লাস মাইনাস সাইনগুলো আসবে। আর 1/2 জাই কিউব গুণ করে দিলে জাইয়ের জায়গায় z-2 বসিয়ে দিলে এই টার্মটা পাই, এবং দেখেই বুঝতে পারছি 1/z-2 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1/8, দেয়ারফর রেসিডিউ অ্যাট 2 ইজ 1/8। এইভাবে আমরা রেসিডিউ বার করি। রেসিডিউ বার করার কয়েকটা থিওরেম আছে, সেই থিওরেমগুলো আমরা একটু দেখে নিই। রেসিডিউ বার করার জন্য যে সবসময় লরেন্টজ সিরিজ এক্সপ্যানশন করতে হবে এমনটা নয়, এই থিওরেম ব্যবহার করে আমরা খুব সহজে করতে পারি। থিওরেমটা বলে, ইফ এ ফাংশন fz হ্যাজ এ পোল অফ অর্ডার m at z equal to z0, then its residue is given by res z0 equal to a minus 1, লরেন্টজ সিরিজ থেকেই পাচ্ছি a minus 1, এবং তাকে ক্যালকুলেট করা যায় এই ফর্মুলা দিয়ে। লিমিট z টেন্ডিং টু, এটা z0 হবে, লিমিট z টেন্ডিং টু z0 1 by m minus 1 factorial m minus 1 order derivative of the quantity z minus z0 to the power of m times fz, এই কোয়ান্টিটিটার m minus 1 times ডেরিভেটিভ করতে হবে with respect to z। এটা প্রমাণ করাটা খুব সহজ হয়, আমরা প্রমাণটা দেখে নিই। সিন্স fz has a pole of order m at z equal to z0, its Lorentz series is given by, এরকম যেহেতু m খানা পোল আছে তাহলে আমরা m অর্ডারের পোল আছে, তাহলে এই যে প্রিন্সিপাল পার্টটা, সেই প্রিন্সিপাল পার্টে m খানা টার্ম থাকবে, এবং z মাইনাস z0 টু দি পাওয়ার অফ মাইনাস m থেকে শুরু হবে, আর এই টার্মটাই হচ্ছে আমাদের রেসিডিউ টার্ম হয়। ওকে, a মাইনাস 1। এখন এই টার্মটাকে আমরা বার করার চেষ্টা করব। এটাকে একটু ম্যানিপুলেট করার চেষ্টা করি, বোথ সাইডকে z মাইনাস z0 টু দি পাওয়ার অফ m দিয়ে মাল্টিপ্লাই করে দিই। প্রত্যেকটা টার্মকে আমরা z মাইনাস z0 টু দি পাওয়ার অফ m দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, এটা কেটে গেল, জাস্ট a মাইনাস m, পরেরটায় উপরে m নিচে m মাইনাস 1, সো z মাইনাস z0 টু দি পাওয়ার অফ 1। এই টার্মটা খেয়াল করে দেখো, m দিয়ে গুণ করা হয়েছে z মাইনাস z0 টু দি পাওয়ার অফ m, নিচে একটা রয়েছে, তাই z মাইনাস z0 টু দি পাওয়ার অফ m মাইনাস 1 অ্যান্ড সো অন। এবারে আমরা যদি এই টার্মটাকে ডেরিভেটিভ করি কি পাবো? প্রথম টার্মটা খেয়াল করে দেখো, এখানে z মাইনাস z0, z এর কোনো টার্মই নেই, সো ফার্স্ট টার্ম ইজ 0। সেকেন্ড টার্ম যেটা রয়েছে, এখানে z মাইনাস z0 এর পাওয়ার রয়েছে 1, আর ডেরিভেটিভ করছি আমরা m মাইনাস 1 বার, তাহলে ডেফিনেটলি প্রথমবার ডেরিভেটিভ করলে এটা কনস্ট্যান্ট হয়ে যাবে, দ্বিতীয়বার ডেরিভেটিভ করলে 0, সুতরাং এই টার্মগুলো সব 0। এই টার্মটা খেয়াল করে দেখো, পাওয়ার রয়েছে m মাইনাস 1, ডেরিভেটিভও করছি m মাইনাস 1 বার, তাহলে এই টার্মটা এক্সিস্ট করবে, এর আগের সমস্ত টার্মগুলো 0, এবং এই টার্মটা এক্সিস্ট যে করবে তার কোএফিসিয়েন্টগুলো বেরিয়ে আসবে। একবার ডেরিভেটিভ করলে আসবে m মাইনাস 1, তারপরেরটা ডেরিভেটিভ করলে আসবে m মাইনাস 2, আবার ডেরিভেটিভ করলে আসবে m মাইনাস 3, এরকম করে করে শেষ পর্যন্ত 1-এ গিয়ে দাঁড়াবে। এটিই হবে তার কোএফিসিয়েন্ট, আর z মাইনাস z0 টার্মটা আর থাকবে না। এর পরবর্তী যে টার্মগুলো থাকবে, প্রত্যেকটা টার্মে z মাইনাস z0 টার্মটা রয়ে যাবে। এখানে যে টার্মটা রয়েছে এটা z মাইনাস z0 একটা থাকবে, এখানে z মাইনাস z0 দুটো থাকবে, তারপরেরটা 3টে থাকবে। সুতরাং যাই থাকুক না কেন, z মাইনাস z0 টু দি পাওয়ার অফ সে n লিখে দিলাম, n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, আর একটা কোএফিসিয়েন্ট, কিছু একটা কোএফিসিয়েন্ট থাকবে, সেই কোএফিসিয়েন্টগুলোকে আমরা bn লিখে দিলাম, সাম কোএফিসিয়েন্ট, আমাদের কাছে সেটা ইম্পর্টেন্ট নয়। এইরকম ফরম্যাট আমরা পেলাম। তাহলে দেখেই বুঝতে পারছো এখানে এবারে বাঁদিকে আমি যদি লিমিট ব্যবহার করি, এই টার্মগুলো তো 0 হয়েই গেছে, এখানে কোনো টার্ম নেই, এই কোএফিসিয়েন্টটা জাস্ট ফ্যাক্টোরিয়াল m মাইনাস 1, আর এরপরে যত টার্ম আছে z ইকুয়াল টু z0 বসিয়ে দিলে, বা লিমিটিং কেসে z টেন্ডিং টু z0 কেসে, এই টার্মগুলো সব 0 হয়ে যাবে। যেহেতু এই টার্মগুলো 0 হয়ে যাবে, তাই bn কত ভ্যালু সেটা আমাদের বার করে সময় নষ্ট করার দরকার নেই, 0। সো অনলি নন ভ্যানিশিং টার্ম হচ্ছে শুধুমাত্র a মাইনাস 1। দেয়ারফোর এখান থেকে আমরা বলতে পারি a মাইনাস 1 ইজ ইকুয়াল টু এই যেটা, এটাই আমরা প্রমাণ করতে চেয়েছিলাম, থিওরেমে এটাই বলা হয়েছে, এটাই রেসিডিউ, দেয়ারফোর প্রুভড। এই থিওরেমেরই দুটো করোলারি আমরা বলতে পারি।
বা থিওরেম 2 বলতে পারি। ইফ fz হ্যাজ আ সিম্পল পোল দ্যাট ইজ m ইকুয়াল টু 1 at z equal to z0, then its residue is given by limit z tending to z0 z minus z0 into fz. এটা প্রমাণ করা খুব সোজা। আগের যে থিওরেমটা আমরা প্রুফ করলাম সেই থিওরেমটা ছিল m অর্ডারের পোল। তাহলে m এর জায়গায় আমরা যদি 1 পুট করে দিই, এখান থেকে m এর জায়গায় 1 পুট করা মানে হচ্ছে 1 minus 1 factorial 0 is 1, সুতরাং লেখার দরকার নেই। তারপরে m এর জায়গায় 1, সো d0 মানে নো ডেরিভেটিভ, দরকার নেই। z minus z0 to the power of 1, সো এটা থাকলো into fz। ভেরি সিম্পল, ডাইরেক্টলি আনসার আসলো। It's proved. If a function fz has a simple pole at z equal to z0 and has the form fz equal to gz by hz, একে আমরা সিম্পল পোল আছে সেটা সরাসরি দেখে বুঝতে পারছি না, gz by hz ফরম্যাটে লেগেছে, where gz is analytic and hz0 is equal to 0, তাহলে then its residue is given by gz0 divided by h prime of z0। এর প্রমাণ করাটাও খুব সোজা। প্রমাণটা আমরা দেখি। যেহেতু ফাংশনটার সিম্পল পোল রয়েছে তাহলে এর রেসিডিউ এর আগে যে ফরম্যাটটা যে ইকুয়েশনটা পেলাম সেই ইকুয়েশন অনুযায়ী হবে, এই রেড কালারে লেখা রয়েছে সেটা অনুযায়ী লিখে দিই। এই যে z মাইনাস জেড নট এফ জেড ছিল, আমরা z মাইনাস জেড নট এফ জেড এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দিই জি জেড বাই এইচ জেড, লিমিট z টেন্ডিং টু জেড নট। যেহেতু জি জেড অ্যানালিটিক অ্যাট জেড ইকুয়াল টু জেড নট, তাই জি জেড নট করে বাইরে বার করে নিয়েছিলাম আর লিমিটটা রাখলাম লিমিট জেড মাইনাস জেড নট। উপরে জেড মাইনাস জেড নটকে রেখেছি, নিচে এইচ জেডকে রেখেছি। দেখেই বুঝতে পারছো উপরে 0 অ্যাট জেড ইকুয়াল টু জেড নট আর নিচেও এইচ জেড যেটা জেড ইকুয়াল টু জেড নটে 0, দেয়ারফর 0/0 ফরম্যাট আসছে। দিস লিমিট হ্যাজ 0/0 ফর্ম। এটা সলভ করার জন্য আমরা জানা আছে এল হসপিটাল রুল ব্যবহার করা যেতে পারে, উপরেও ডেরিভেটিভ নিচে ডেরিভেটিভ। এল হসপিটাল রুল ব্যবহার করলাম, উপরে ডেরিভেটিভ নিচে ডেরিভেটিভ করে যদি লিমিটটা অ্যাপ্লাই করা যায় তাহলে আমরা পেয়ে যাচ্ছি জি জেড নট ডিভাইডেড বাই এইচ প্রাইম অফ জেড নট। এটাই আমরা চেয়েছিলাম, সো প্রুভড। এরপরে আমরা আসি রেসিডিউ থিওরেম। ইফ এফ জেড is a continuous and analytic function within and on a closed contour C except for a finite number of poles within C, then the closed contour integral fz dz closed contour integral is given by this. এটা বোঝার সুবিধার জন্য আমি একটা ক্লোজড কন্ট্যুর নিলাম C, এই রিজিয়নটার মধ্যে fz অ্যানালিটিক, সমস্ত পয়েন্টে অ্যানালিটিক এক্সেপ্ট এখানে কিছু কিছু ডিসক্রিট পয়েন্ট রয়েছে, সেই ডিসক্রিট পয়েন্টগুলোতে এফজেড নন অ্যানালিটিক বা সিঙ্গুলারিটি রয়েছে। সেই পয়েন্টগুলোকে আমি নাম বলছি z1, z2, z3, z4, z5 এটসেট্রা এটসেট্রা। এই যে পয়েন্টগুলোতে সিঙ্গুলারিটি রয়েছে, সিঙ্গুলারিটি থাকার জন্য আমরা ডাইরেক্টলি এই ইন্টিগ্রেশনটা করতে পারতাম না কশি ইন্টিগ্রাল ফর্মুলা ব্যবহার করে, কিন্তু এই রেসিডিউ থিওরেম আমাদেরকে বলে এই ইন্টিগ্রেশনটা আমরা স্টিল করতে পারবো। সেক্ষেত্রে আনসার হবে 2πi টাইমস এই যে পয়েন্টগুলো z1, z2, z3, z4, z5, এই পয়েন্টগুলোতে যা রেসিডিউ হবে সেই রেসিডিউগুলোর যোগফল টাইমস 2πi। এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে একটি মাত্র পয়েন্ট নেব, একটি মাত্র পোল নেব। এখানে z1, z2, z3 পাঁচখানা আমি পয়েন্ট অফ নন অ্যানালিটিসিটি দেখেছি, যেগুলো প্রত্যেকে একটা একটা করে পোল, এনি অর্ডারের পোল হতে পারে, প্রত্যেকটা একটি করে পোল। তো এটা প্রমাণ করার জন্য আমরা খুব সিম্পল ওয়েতে একটি মাত্র পোল অ্যাজিউম করব। ধরা যাক এই যে z1 পয়েন্টে একটি পোল রয়েছে, লেট এফ জেড হ্যাজ আ পোল অফ অর্ডার এম অ্যাট জেড ইকুয়াল টু z1, এই যে পয়েন্টটায়। তাহলে একে আমরা লরেন্ট সিরিজে ভাঙতে পারবো। তার লরেন্ট সিরিজ হবে সাম ওভার n গোয়িং ফ্রম মাইনাস m টু ইনফিনিটি an z মাইনাস z1 টু দি পাওয়ার অফ n। আবার এই যে ইন্টিগ্রেশনটা আমরা করব ওভার সি, এই ইন্টিগ্রেশনটা করার জন্য আমরা দেখছি একমাত্র এই পয়েন্টে নন অ্যানালিটিসিটি রয়েছে, তার জন্য কশি ইন্টিগ্রাল ফর্মুলা ব্যবহার করে, তার করোলারিকে ব্যবহার করে আমরা ইন্টিগ্রেশনটা শ্রিঙ্ক করতে পারি সি প্রাইমে।
সি আর সি প্রাইমে সিঙ্ক করতে পারি, যেহেতু এর মাঝখানে কোনো নন অ্যানালিটিসিটি নেই। এবং এখানে এটা আমি একটা রেডিয়াস নিলাম রো, তাহলে এর ইকুয়েশন হয়ে যাবে, এই যে সার্কেলটা রয়েছে এই সার্কেলটার ইকুয়েশন z ইকুয়াল টু z1 প্লাস রো ই টু দি পাওয়ার অফ আই থিটা, অর z মাইনাস z1 ইকুয়াল টু রো ই টু দি পাওয়ার অফ আই থিটা। এবং এই ইন্টিগ্রেশনটা শ্রিঙ্ক করে নিয়ে আসছি সি প্রাইমে। এফ জেড এর ভ্যালুটা যদি বসিয়ে দিই আমরা পাবো an z মাইনাস z1 টু দি পাওয়ার অফ n, আর dz রয়েছে। এখন z মাইনাস z1 এর ভ্যালুটা যদি এটা বসিয়ে দিই, আর সামেশন আর ইন্টিগ্রেশনকে ইন্টারচেঞ্জ করে দিচ্ছি, z মাইনাস z1 এর জায়গায় রো ই টু দি পাওয়ার অফ আই থিটা টু দি পাওয়ার অফ n বসিয়েছি, আর dz এর জায়গায় রো আই ই টু দি পাওয়ার অফ আই থিটা ডি থিটা এটা বসিয়ে দিয়েছি। এটা সিম্পলিফাই করে নিলে যেহেতু ইন্টিগ্রেশনটা থিটার উপরে, তাহলে রোকে আমরা বাইরে বার করে নিয়ে আসতে পারি, এটা পাওয়া গেল খুব সহজে। এই ইন্টিগ্রেশনটা কমপ্লিট করলে আমরা পাই ই টু দি পাওয়ার অফ আই এন প্লাস ওয়ান থিটা ডিভাইডেড বাই আই এন প্লাস ওয়ান, আর যেহেতু ক্লোজ সার্কিট কমপ্লিট করছে তাই 0 টু 2 পাই। এখন ই টু দি পাওয়ার অফ এনি ইন্টিজার টাইমস 2 পাই আর ই টু দি পাওয়ার অফ 0, both of them are 1. So this integral, but this value becomes 0 unless n is not equal to minus 1. যদি n equal to minus 1 হয় তাহলে নিচে 0 চলে আসবে, আমরা ক্যালকুলেট করতে পারবো না, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলা ব্যবহার করব না। পার্টিকুলারলি n equal to minus 1 এর জন্য আমরা, বা রেসিডিউ টার্মটার জন্য n ইকুয়াল টু মাইনাস 1 মানে বুঝতেই পারছো রেসিডিউ টার্মের জন্য, সেই রেসিডিউ টার্মের জন্য আমরা এই ক্যালকুলেশনটা আবার করব। সেক্ষেত্রে ইন্টিগ্রেশনটা আমরা লিখব, সেক্ষেত্রে এই ইন্টিগ্রেশনটা খুব সহজে n ইকুয়াল টু মাইনাস 1 যদি হয় তাহলে এই টার্মটাই এক্সিস্ট করবে না, ই টু দি পাওয়ার অফ 0। সো 1 ডি থিটা আমরা লিখলাম ডি থিটা, সো দিস ইজ নাথিং বাট 2 পাই, তাই না? ডি থিটার ক্লোজ সার্কিট ইন্টিগ্রেশন ইজ 2 পাই। তাহলে দেখো এই যে সামটা রয়েছে, এই সামের ইন্টিগ্রেশনটা সমস্ত টার্মের জন্য, সমস্ত n এর জন্য 0 হয়ে যাচ্ছে, একমাত্র ইন্টিগ্রেশনটা সার্ভাইভ করছে ফর n ইকুয়াল টু মাইনাস 1। তাহলে এই সামের প্রত্যেকটা টার্ম 0, একটি মাত্র টার্ম সার্ভাইভ করবে উইচ ইজ মাইনাস 1, n ইকুয়াল টু মাইনাস 1। ওকে, তাহলে এই সামটা একটি মাত্র টার্মে চলে আসবে, a minus 1, রো টু দি পাওয়ার অফ n প্লাস 1 রয়েছে, n এর জায়গায় মাইনাস 1 বসালে এই টার্মটা থাকবে না, i, এবং এই যে ইন্টিগ্রেশনটা রয়েছে এই ইন্টিগ্রেশনটার ভ্যালু হবে 2 পাই, আর দিস ইজ দি ইন্টিগ্রেশন i। শুরু করেছিলাম i দিয়ে, তাহলে আমরা পাচ্ছি ক্লোজ সার্কিট ইন্টিগ্রেশন fz dz ইজ ইকুয়াল টু 2 পাই i রেসিডিউ অফ z1। এখন আমরা এই একই লজিক স্টেপ বাই স্টেপ ব্যবহার করতে পারি। এটা একটা মাত্র পয়েন্ট নিয়েছি z1, যদি একাধিক পয়েন্ট নিই z2 z3 z4 ইত্যাদি ইত্যাদি, সেক্ষেত্রে প্রত্যেকটার জন্য এই একটি করে রেসিডিউ যোগ হতে থাকবে। এক্সটেন্ডিং আওয়ার আর্গুমেন্ট ফর দি কেস where there are many poles, we can show that closed circuit integration, closed contour integration of fz dz is equal to 2 pi I into sum over residue of all zi's। আমরা থিওরেমটা প্রুফ করতে সমর্থ হয়েছি। এই হচ্ছে সেই থিওরেম, এবং এই থিওরেম ব্যবহার করে, এই রেসিডিউ থিওরেম ব্যবহার করে আমাদের ইন্টিগ্রেশন অনেক সহজ হয়ে যায়। এই লেকচারে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের লেকচারে, পরের ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।